তো সবাইকে দ্বিতীয় সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা এখন এক্সারসাইজ এবং এক্সাম্পল এগুলো আমরা কিছু কমপ্লিট করব। প্রবাবিলিটির যথেষ্ট ডেফিনেশন আমরা যেগুলো প্রয়োজনীয় এগুলো দেখছি এবং সময়ের সাথে সাথে পরবর্তীতে আরো কিছু ডেফিনেশন দেখব। আমাদের স্ট্যাটিস্টিক্স আইটেমটা এরকম, ডেফিনেশন, থিওরি, এক্সাম্পল এগুলো একই সাথে আমাদের চলতে থাকবে। আচ্ছা, এখানে দেখো, এ ব্যাগ কন্টেইন 15 আইডেন্টিক্যাল অফ হুইচ 5 আর হোয়াইট অ্যান্ড দ্য রেস্ট আর ব্ল্যাক. Two balls are drawn at random from the bag. What is the probability that both balls are white? এখানে কি বলছে? এখানে বলছে একটা ব্যাগের মধ্যে 15টা আইডেন্টিক্যাল বল। আচ্ছা, এই যে আইডেন্টিক্যাল মনে রাখবে, আমাদের স্ট্যাটিস্টিক্সে এই শব্দগুলো বারবার ব্যবহার হবে, কারণ এক বল তোমরা একটা ব্যাগের মধ্যে আছে। এখন যদি কোনো কারণে একটা বল বড় হয়, একটা ছোট হয়, হাতের মধ্যে তোলার সময় বড় বলটাই হাতে চলে আসবে। তো আইডেন্টিক্যাল মানে হচ্ছে একেবারেই একই রকম বল। তোমরা যদি চোখ বন্ধ করে ব্যাগের ভিতর থেকে নাও, তাহলে সাইজ দেখে অন্তত পক্ষে কোনোটাকে তোমরা প্রিফার করতে পারবে না, এইরকমই ঘটনা। আচ্ছা, তো 15টার মধ্যে কি বলছে? 5টা হচ্ছে 5 আর হোয়াইট, 5টা সাদা, হ্যাঁ, এন্ড দ্য রেস্ট আর ব্ল্যাক, তার মানে কয়টা? 10টা তাহলে কালো হয়ে গেল। 2 balls are drawn at random from the bag, মানে চোখ বন্ধ করে দুটো বল নিয়ে আসলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বলস আর হোয়াইট, তাহলে দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা কত সেটা দেখো। এখন এখানে আমরা কিভাবে করছি, এগুলো হচ্ছে সহজ জিনিস, তোমরা আগে করে আসছো। আমরা স্টার্টিং এ একবারই সহজ দেখে একটা এক্সাম্পল নিলাম। লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট বোথ বলস আর হোয়াইট, মানে তুমি যে ঘটনাটা চাচ্ছ সেটা তো একটা নাম দিতে হবে, সেটাকে আমরা এ দিলাম, যে দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা, সেই ইভেন্টটাকে আমরা এ বললাম। The total number of cases of getting 2 white balls from 15 balls is, অর্থাৎ 15টা বল থেকে দুটা বল চুজ করবে। 15টা মানে চোখ বন্ধ করে তোমরা দুটো চুজ করবে, তাহলে 15C2, 15C2 মানে হচ্ছে 15 into 14 divided by 1 into 2। আসলে মূল সূত্র ছিল এরকম, 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল into 15 minus 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কাটাকাটি করলে আসলে এটা আসে 15 minus 2 মানে কিন্তু 30 ফ্যাক্টোরিয়াল। 13 ফ্যাক্টোরিয়াল তো এই যে এখানে 15 into 14 বাদ দিয়ে দিলে তো 13 ফ্যাক্টোরিয়াল অবশিষ্ট থাকে, ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য আমরা এটাকে একটু সংক্ষেপ করে ফেলি, এটার আনসার হচ্ছে 105। ঠিক আছে, তো এখানে 15টা থেকে তো দুটো নিলে, তো 15 থেকে দুটো তো যে কোনো ভাবে সাদা কালো আসতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে আমার আরেকটা কেস রয়ে গেছে, দ্য ফেভারেবল নাম্বারস অফ কেসেস অফ গেটিং 2 হোয়াইট বল ফ্রম 5 হোয়াইট বল। এখন এই 5টা সাদা থেকে তো দুটো তুলতে হবে, তাহলে সেই ক্ষেত্রে 5C2, 5C2 মান হচ্ছে এটা, তার মানে 10। দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ, তোমার এখানে টোটাল হচ্ছে টোটাল অর্থাৎ 15টা থেকে সাদা দুটা তোলা যায় এতটা উপায়ে, আর তোমার ক্ষেত্রে ফেভারেবল হচ্ছে 5টা থেকে দুটা তোলা। কেমন? তাহলে এটা হচ্ছে 10, তাহলে 10/105 মানে 2/21। আমরা এত বেশি ডিটেইলস লিখলাম না, কারণ এখন তো তোমরা মোটামুটি উপরের লেভেলে উঠে আসছো, তোমরা এত মানে ডিসকাস না করলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে অনুকূল ঘটনা, আর এটা হচ্ছে মুড ঘটনা। ঠিক আছে, 15টা থেকে দুটা কতভাবে তোলা যায় এটা হচ্ছে মুড ঘটনা, আর 5টা থেকে দুটা কিভাবে তোলা যায় সেটা হচ্ছে অনুকূল ঘটনা। আমি তোমাদের খুব কম সময় দেবো, 10 সেকেন্ডের ভিতরে রেসপন্স করে এইটার মধ্যে কোনো সিস্টেম মানে সমস্যা আছে কিনা, যদি থাকে বলো, না হলে আমি পরে পেজে চলে যাচ্ছি। আমি মনে করছি নাই, এগুলা সম্পর্কে তোমরা করছো। আচ্ছা, এখন আমরা একটু জটিল একটা টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বেস থিওরেম, বায়াস উপপাদ্য। তোমাদের এটা ছিল কিনা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না, থাকলেও কিছু করার নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যে একটু আগে আমি বলছিলাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একটা ঘটনা ঘটলে একটা ঘটার সম্ভাবনা বাদ দিয়ে দেয়। দেখো এখন আমরা দেখো তার বিপরীত একটা জিনিস, একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা। Statement: if B1, B2, Bn are n mutually exclusive events where probability of Bi not equal to 0, then for an event A that occurs when the experiment is performed such that probability of A is greater than 0, we have probability of Bi এটা oblique A, এটা মানে হচ্ছে probability of Bi after occurring of A, অর্থাৎ এই যে A ঘটনার সেটা আগেই ঘটে গেছে, এটা ঘটার পরে এই বিআইটা গোটা। এখন তোমাদের মনে হতে পারে যে বিআই আবার কেন? বিআই হচ্ছে এই যে বি1 বি2 অনেকগুলো ইভেন্ট, তো সেজন্য যদি 1 হয় তাহলে B1/A, এখানে কি বলবে A/B1, আর সামেশন বলতে বোঝাচ্ছে যতগুলো আছে সবকটাকে এখানে যদি বলি তাহলে প্রবাবিলিটি অফ B1 * A/B1 প্লাস উপরে কিন্তু সবসময় সেম থাকবে, আর নিচে এগুলো যোগ হতে থাকবে। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা যখন একটু পরে আমি অঙ্কে ইউজ করব, দুটো অঙ্ক করাবো, সেই ক্ষেত্রে তোমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপাতত তোমরা এটা শুধু একটু ফর্মুলাটা দেখে রাখবে। ফর্মুলাটা আসলে অনেক সময় দিয়ে দিতে পারে স্টেট বেস থিওরেম, কিন্তু এটা প্রমাণ আসবে না, এইটার সাথে সম্পর্কিত প্রশ্ন আসবে। এটা হচ্ছে স্টেটমেন্ট, যে এটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনার
ক্ষেত্রে আমরা এটা ইউজ করি যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু। এ ঘটনা ঘটে গেছে, এটা ঘটার পরে B1 অথবা B2 এইরকম ভাবে ঘটনা ঘটার সম্ভাবনা। এটা হচ্ছে এই সূত্র, প্রবাবিলিটি অফ BI, প্রবাবিলিটি অফ A বাই BI। এটা হচ্ছে ফিক্সড, আর নিচে এটা সামেশন যোগ করতে করতে থাকবে। তোমাদের দেখো এখানে কি BI বাই A, আর এখানে কি A বাই BI। এখানে বোঝাচ্ছে যে এ ঘটনা পরে ঘটছে, B1 এটা যদি 1 হয়ে থাকে তাহলে প্রবাবিলিটি অফ B1 আগে ঘটে গেছে, তারপরে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আমি আবার তোমাদের যখন ডিসকাস করব সহজ হয়ে যাবে। আমি তোমাদের অবশ্যই সময় দেবো, দুটো অঙ্ক করে ফেলি, তারপর তোমাদের বেস থিওরেম সম্পর্কিত সমস্যা, যেহেতু আগের পেজে কোনো সমস্যা নেই, বেস থিওরেম সম্পর্কিত প্রবলেমটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো। খুব সহজ অঙ্কগুলো, অনেক সময় পরীক্ষায় আসে এবং সবাই পারে। দেয়ার আর টু আইডেন্টিক্যাল বক্সেস। এই যে দেখা আমি বলছিলাম যে আইডেন্টিক্যাল শব্দটা বারবার ইউজ করবে। containing respectively 4 white and 3 red balls। দুটা একই জাতীয় বাক্স আছে, বাক্সের মধ্যে রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, একটা বাক্সের মধ্যে আছে 4টা সাদা 3টা লাল বল, পরেরটাতে আছে 3টা সাদা 7টা লাল বল। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে যে এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা আমাদের রেসপেক্টিভলি বলার শর্ত হচ্ছে তুমি যদি প্রথম B1 B2 এভাবে বক্সকে যদি আইডেন্টিফাই করো, তো প্রথম বক্সের মধ্যে থাকবে এটা 4টা সাদা 3টা লাল, আর দ্বিতীয় বক্সের মধ্যে থাকবে 3টা সাদা 7টা লাল। এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এ বক্স ইজ চোজেন অ্যাট র্যান্ডম। এই আইডেন্টিক্যাল শব্দের এই যে এখানে সার্থকতা, যে দুটো ঠিক একই রকম বক্স, যদি কালার হয় একই কালার, সাইজ যদি হয় একই সাইজ একই কালার, তুমি কখনোই আলাদাভাবে যদি বাইরে থেকে একটা রুমের মধ্যে এসে দেখো আলাদা করতে পারবে না যে কোনটা কি বক্স, একটু আগে দেখে গেলাম। তো একটা বক্সকে তুমি র্যান্ডমলি চুজ করলে দৈবক্রমে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া, এন্ড এ বল ইজ ড্রোন অ্যাট র্যান্ডম ফ্রম ইট, এবং একটা বল তুমি র্যান্ডমলি চুজ করে চোখ বন্ধ করে যে কোনো একটা বাক্স নিলে, না দেখে নিলে, যে কোন বাক্স তুমি জানো না, বাক্স 1 নম্বর নিলে না 2 নম্বর নিলে তুমি জানো না, কাছে টেনে নিলে, নিয়ে ওইটা থেকে হাত বাড়িয়ে একটা বল নিলে চোখ বন্ধ করে, কি কালার তুমি দেখে নাও নাই, তুমি চোখ বন্ধ করে নিচ্ছে, সবগুলো বল কিন্তু আইডেন্টিক্যাল। এখন কি বলছে, ইফ দ্য বল ইজ হোয়াইট, দেখো এই যে একটা কন্ডিশন দিয়ে দিল, অলরেডি একটা কন্ডিশন দিয়ে দিছে যে যদি তুমি হাতে যে বলটা নিছো সেটা সাদা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট বক্স, তাহলে সেটা প্রথম বক্স থেকে নেওয়ার সম্ভাবনা। তুমি তো বক্স দেখে নাও নাই, তুমি তো বক্স নিয়ে নিছো, দৈবক্রমে চুজ করছো, তাহলে যদি বলটা সাদা হয়ে থাকে তাহলে তোমার বাক্স প্রথম বাক্স চুজ করছো, সেই সম্ভাবনা কতটুকু। নিশ্চয়ই প্রশ্ন বুঝতে পারছো, আমরা এখন আনসারটা বোঝার চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে শর্তাধীন সম্ভাবনাটা কি জিনিস। প্রথমে কিন্তু বলটা সাদা বলে দিছে, কেমন, তারপর সেটা কোন বাক্স থেকে, তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে যৌগিক আমরা বলি না কম্পাউন্ড, যে মিশ্রণ, এটা হচ্ছে কয়েকটা মিশ্রণ থাকে, সেখান থেকে একটা সাপেক্ষে আরেকটা শর্তাধীন সম্ভাবনা, এখানে একটা হয়ে গেলে আরেকটা হওয়ার সম্ভাবনা এরকম কিছু না, একটার সাথে আরেকটা সম্পর্কিত, বলের সাথে বাক্স, দুটো বাক্সের মধ্যে সাদা আছে, সেই জন্য আমরা এগুলোকে শর্তাধীন সম্ভাবনায় কাজ করবো। এখন প্রথমে আমরা কিছু ফর্মালিটি মেনটেন করব, কারণ কি কিছু যদি আমরা নাম ধরে না দিই তাহলে আমরা কিভাবে কাজ আগাবো। প্রথমে B1 কে আমরা বললাম বি দ্য ইভেন্ট দ্যাট দ্য ফার্স্ট বক্স ইজ চুজেন, প্রথম বক্সকে আমরা B1 দ্বারা বললাম, এবং সেটাকে চুজ করার যে আমাদের ঘটনা সেটাকে আমরা B1 ধরলাম, তো B2 বললাম সেকেন্ড বক্স। ঠিক আছে, ওকে, খেয়াল করো, এ বি দ্য ইভেন্ট দ্যাট গেটিং অফ হোয়াইট বল, এই যে হোয়াইট বল সেটার ইভেন্টকে আমরা বললাম এ। As the boxes are identical, then the chosen at random, আমরা যেহেতু বক্সগুলো দুটো দেখতে একই রকম এবং র্যান্ডমলি চুজ করছি, তাহলে probability of B1 equal to probability of B2 equal to half। এটা তোমরা সবাই আমার সাথে একমত হবে। কারণ হচ্ছে আমাদের যেহেতু দুটো মাত্র বক্স আছে এবং দুটোই একই রকম দেখতে, একই রকম সাইজ, আইডেন্টিক্যাল, সো যে কোনো একটা বক্স আমি যদি সিলেক্ট করি ওটা অন্যটারও সমান হবে এবং সেটা হবে হাফের সমান ডেফিনেটলি। প্রবাবিলিটি অফ A বাই B1, এইটা কিন্তু আমরা এখন বের করতে পারবো কিভাবে। এটা মানে হচ্ছে কি, B1 ঘটে যাওয়ার প্রথমেই ঘটে গেছে, তারপর এ হওয়ার সম্ভাবনা, এ বলছি সাদা বল সিলেক্ট হওয়ার সম্ভাবনা, আর B1 মানে হচ্ছে ফার্স্ট বক্স, তাহলে ফার্স্ট বক্স থেকে সাদা বল সম্ভাবনা কতটুকু সেটা আমরা কিন্তু প্রশ্নের মধ্যে থেকে নিতে পারি। সাদা প্রথম B1 মানে ফার্স্ট বক্স, তাহলে ফার্স্ট বক্সটা চুজ করো, ফার্স্ট বক্স হচ্ছে এটা, 4টা সাদা 3টা লাল, 4 3 টোটাল বল হচ্ছে 7টা, এর মধ্যে 4টা হচ্ছে সাদা, তাহলে প্রবাবিলিটি অফ A বাই B1 মানে হবে 4/7। আশা করি বুঝতে পেরেছো। প্রবাবিলিটি অফ কিভাবে A বাই B2, A বাই B2 মানে হচ্ছে B2 বক্স আমি চুজ করব, সেখান থেকে সাদা বল, তাহলে B2 বক্স হচ্ছে সেকেন্ড বক্স। দেখো এই সেকেন্ড বক্সের ডেসক্রিপশনে আমরা চলে আসলাম। এখানে বলছে 3টে সাদা 7টা লাল, তাহলে টোটাল বলের সংখ্যা হচ্ছে 10, এখানে সাদা বলের সংখ্যা হচ্ছে 3,
তাহলে 3/10। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। একটু আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিলাম, দেখো তো এইটুকু পর্যন্ত বুঝতে কারো ডিস্টার্ব আছে কিনা। স্যার এখানে প্রথম বক্স আসা এবং তার সাথে সাদা মানে সাদা বল ওঠা, এর সম্ভাবনা কি মাল্টিপ্লাই হবে না? আমি আবার যাচ্ছি, জায়গাতে যাচ্ছি। প্রথম বক্স আসা এবং তার সাথে সাদা বল তোলার সম্ভাবনা না, এটা মাল্টিপ্লাই হবে কেন? প্রথম বক্সের ভিতরেই তো সাদা বল, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তুমি মাল্টিপ্লাই যেটা বলছো এটা পরবর্তীতে পাবে, আমাদের অন্যান্য প্রশ্নে আসবে। এখানে হচ্ছে কি একটার সাথে আরেকটা রিলেটেড। তুমি এইখানে কোন জায়গায় সমস্যা আমাকে সেটা বলো। এই যে এই জায়গায় মাল্টিপ্লাই এর কথা বলছো, এটা মানে হচ্ছে দেখো, এটা প্রথমে দেখতে হবে মানেটা কি। মানে হচ্ছে পরে যেটা থাকে অবলিক দিয়ে, এইভাবে অবলিকের মতো দিয়ে, এটা মানে হচ্ছে এটা প্রথমে সিলেক্ট করে নিবে, নিয়ে তারপর দেখবে এই যে উপরে যেটা থাকে এটা আসার সম্ভাবনা। তাহলে এইটা যদি আমি সিলেক্ট করে ফেলি, বি1 মানে হচ্ছে প্রথম বক্স সিলেক্ট করে ফেলছো, তাহলে প্রথম বক্স তোমার হাতে নিয়ে নাও, নিয়ে তাহলে মানে দেখো এ মানে কি সাদা বল তোলার সম্ভাবনা। তাহলে প্রথম বক্স হাতে নিয়ে যদি সাদা বল তোলার সম্ভাবনা দেখি, আমাদের এইটা আসবে। প্রথম বক্সের মধ্যে টোটাল বল 7, সাদা বলের সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে? এটা হচ্ছে কি একটার মধ্যে আরেকটা কন্টেইন করছে, সো এখানে তো আসলে মাল্টিপ্লাই হওয়ার মতো কিছু না। ঠিক আছে? তাহলে তোমাকে এখন এইটা প্রশ্ন করতে পারো, তাহলে আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে প্রবাবিলিটি অফ, এটা কি বলছে? ইফ দ্য বল ইজ হোয়াইট, তার মানে হচ্ছে হোয়াইট মানে এ, তার মানে পরে যাবে এ, আর আগে কি আসবে? হোয়াট ইজ প্রবাবিলিটি, এটা ফার্স্ট বক্স, তার মানে b1/a বের করতে হবে আমাদের। দেখো, hence the required probability of b1/a, অর্থাৎ আমাকে বলছে ইফ দ্য বল ইজ হোয়াইট, মানে বলটা হোয়াইট বলে দিছে তোমাকে, তাহলে সেটা সাদা বল হওয়ার সম্ভাবনা, সাদা বক্স না, প্রথম বক্স থেকে বক্স হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে এইটা আমাকে বের করতে হবে। পরে দিয়ে দেবো অবলিক দিয়ে এ, কারণ কি এ বল হচ্ছে, এ মানে হচ্ছে সাদা বল তোলার সম্ভাবনা যেটা দিয়ে দিছে। তারপর বলছে কি বের করতে বলছে, সেটা প্রথম বক্স হবে সেই সম্ভাবনা কতটুকু, এইটা বের করতে বলছে। তাই এইটার সূত্র হচ্ছে এটা, নিচে সামেশন দেওয়া ছিল, এখানে দিচ্ছিল বিআই, আর এখানে ছিল বিআই/, এখানে প্রতিটা জায়গাতে এখানে ছিল সামেশন। প্রথমে কি, প্রথমে বলছি এটা হচ্ছে ফিক্সড, এখানে তো কোনো কিছু না, তাহলে আই এর জায়গায় 1 বসাবো, আর সামেশন মাত্র দুটো বক্স তো, তাহলে এখানে দুটো কেস আসবে। প্রবাবিলিটি অফ b1, প্রবাবিলিটি অফ a/bi ছিল, প্রবাবিলিটি অফ b2 বি, এখানে সামেশন দেওয়া ছিল, এখানে বিআই a/bi সামেশন দেওয়া ছিল, তাহলে i goes from 1 to 2, কারণ দুটো বক্সই তো, ঠিক আছে না? তো সেই জন্য বিটা তো যেহেতু বক্স বোঝাচ্ছে, সো এখানে bi/a থাকবে, তাহলে i যেহেতু 1 থেকে 2, তাহলে প্রতিটা জায়গায় প্রথমে 1 বসাবো, প্লাস দিয়ে 2 বসাবো, আর উপরে 1টা হচ্ছে ফিক্সড। দেখো তোমরা দেখো এটা দেখো bi/a, এই যে এটা হচ্ছে ফিক্সড, i এখানে যদি 1 হয়, এখানে 1টা দিয়ে ফিক্সড করে দেবা। নিচে যে কয়টা আছে প্রথমে 1 লিখবো, প্লাস দিয়ে 2 লিখবো, প্লাস দিয়ে 3 লিখবো যদি 3 পর্যন্ত যায়। দেখছো, এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম। এখন প্রতিটা আইটেমের মান জানা আছে আমার। প্রবাবিলিটি অফ b1 মানে হচ্ছে হাফ, প্রবাবিলিটি অফ a/b1, এই যে দেখো a/b1 মাত্র বের করছো, a/b1 মানে হচ্ছে 4/7, a/b2 মানে হচ্ছে 3/10। তাহলে দেখো প্রবাবিলিটি অফ b1 হাফ, প্রবাবিলিটি অফ a/b1 হচ্ছে এটা, অর্থাৎ উপরে যেটা থাকবে প্রথমে এটা চলে আসে, প্লাস প্রবাবিলিটি অফ b2 হাফ ইনটু প্রবাবিলিটি অফ a/b2 মানে হচ্ছে 3/10। এই যে দেখো তোমরা বের করছো, প্রবাবিলিটি অফ a/b2 মানে হচ্ছে 3/10, আর কিছু না, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। 40/61, কারো যদি ইচ্ছা হয় যে এখানে ইকুয়াল টু দিয়ে পয়েন্ট দিয়ে দশমিক দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। কেমন এখন বুঝতে পারছো কিনা? তোমরা একটু মিউট করো, কার কাছ থেকে শব্দ আসতেছে? রাফি তুমি মিউট করো। আচ্ছা, এখন দেখো তো বুঝতে পারছো কিনা, আমি পরেরটাতে চলে যাব। আচ্ছা, যেহেতু কেউ আমাকে প্রশ্ন করো নাই, এখানে শুধু ওই যে ফর্মুলাটা মতো খালি মানটা বসালাম, ক্যালকুলেশন তোমরা অবশ্যই পারবে। এখানে ক্যালকুলেশন আমার এখানে বুঝিয়ে দেওয়ার কিছু নাই। আমি আমি বলছি যে দুটো অঙ্ক করাবো, তারপর দেখবে যে তোমরা ফর্মুলা খুব সুন্দর করে চলে আসছে। এখানে খেয়াল করো, ইন এন ইন্ডাস্ট্রি অফ নাট, এই যে দেখো তোমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বিভিন্ন ফ্যাক্টরিতে যে কাজ করে, প্রোডাকশন করে বিভিন্ন ফ্যাক্টরিতে, এই যে স্ট্যাটিস্টিক্স এইভাবে নেয় যে কার কতটুকু কিভাবে কাজ করতে হবে। তোমরা এখন দেখো ইন এ ইন্ডাস্ট্রি অফ নাট, তার মানে যে আমরা বিভিন্ন নাট আছে না, নাটের কারখানা, দ্য মেশিন M1 M2 M3 প্রডিউস, তিনটা মেশিন আছে, তাহলে বুঝে নিলে তোমরা 25%, 35%, 40% নাটস অফ দ্য টোটাল প্রোডাকশন রেসপেক্টিভলি। টোটাল প্রোডাকশনের
M1 উৎপন্ন করে 25%, M2 উৎপন্ন করে 35% এবং M3 উৎপন্ন করে 40%। ঠিক আছে, তাহলে মানে তিনটা মেশিন কতটুকু উৎপন্ন করে, তাহলে টোটাল তোমরা দেখো এখানে 100% হয়ে যাচ্ছে, 100% প্রোডাকশনের এতটুকু উৎপাদন করে। পরে কি বলছে, 5%, 4.5% and 2.5% nuts produced by the machine M1, M2, M3 respectively are bad। ব্যাড মানে কি, ত্রুটিপূর্ণ। তার মানে কি বোঝাচ্ছে, M1 যে মেশিন উৎপন্ন করে কত পার্সেন্ট, 25, এই উৎপাদনের তার উৎপাদনের 5% নষ্ট। M2 উৎপাদন করো কত, 35% টোটাল উৎপাদনের, তাহলে এর মধ্যে 4.5% কিন্তু ব্যাড হয়ে যাচ্ছে। আবার M3 2.5% কিন্তু ব্যাড হয়ে যাচ্ছে। এখন দেখো, one day a nut is chosen and found that the nut is bad। এখন কি করছো, অনেকগুলো নাট আছে, চোখ বন্ধ করে যে কোনো একটা নাট নেবে, নিয়ে দেখলে যে এটা বাদ হয়ে নষ্ট হয়ে গেল। তার মানে কি, এটা গিভেন ইয়া দিয়ে দিল না আমাকে, একটা ইনপুট একটা গিভেন। আমি যে বললাম শর্তাধীন, আগেটা ছিল একটা বল নিলে নিয়ে দেখলে এটা হোয়াইট। এখানেও কি, এখানে দুটো ঘটনা আছে, এটা হচ্ছে মেশিন উৎপন্ন করছে প্রোডাকশনের, এইটা একটা ঘটনা, আর একটা হচ্ছে বেড হওয়ার ঘটনা। তো এই যে আগে বেড হয়ে গেল একটা ঘটনা, এই বেড হওয়ার পর কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাট প্রডিউসড বাই দ্য মেশিন M2, অর্থাৎ এই যে বাদ যেটা হলো ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিপূর্ণ নাটটা M2 মেশিনে উৎপাদন হয়েছে, এইরকম হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রবলেম আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো একটা একটা করে নিচ্ছি আমরা। লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য প্রডিউসড নাট ইজ ব্যাড। তাহলে এখানে আমরা এ দ্বারা ত্রুটিপূর্ণ নাটটাকে ডিফাইন করে নিলাম। এই যে এখন দেখো, এই যে আমাদের এখানে M1, M2, M3 প্রশ্নে দেওয়া আছে, আগের বার এরকম দেওয়া ছিল না, জাস্ট টু আইডেন্টিক্যাল বক্স, সেই জন্য B1 B2 দ্বারা আমরা সিলেক্ট করছিলাম। তাহলে প্রবাবিলিটি অফ M1 বলতে কি বোঝাচ্ছে, প্রবাবিলিটি অফ M1 বলতে বোঝাচ্ছে যে M1 মেশিন কর্তৃক কতটুকু উৎপাদিত হয়েছে টোটাল প্রোডাকশনে। তাহলে প্রবাবিলিটি অফ M1 মানে হচ্ছে 25% বলছে আমাদের প্রশ্নের মধ্যে। দেখো, তো 25% যদি বলি, তাহলে 25 ডিভাইডেড বাই 100, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে গেলাম, 0.25 আসবে। একইভাবে পরেরটাকে আমরা দেখো 35% প্রবাবিলিটি অফ M2, এটা প্রবাবিলিটি অফ M3, এটা চলে আসলো। ঠিক আছে, নাও প্রবাবিলিটি অফ A বাই M1। A বাই M1 মানে হচ্ছে ডান পাশে যেটা থাকে সেটা আমি সিলেক্ট করে নিলাম, তার মানে M1 মেশিন নিয়ে সিলেক্ট করলাম, নিয়ে দেখলাম এ মানে কি, এ মানে বলছে যে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, এটা কি দেওয়া আছে কিনা আমরা একটু দেখি। দেখো প্রবাবিলিটি অফ A বাই M1 সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5%, অর্থাৎ M1 মেশিন সিলেক্ট যদি করো সেখান থেকে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 5%, এটা দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ A বাই M1 5% মানে হচ্ছে 0.05। একইভাবে প্রবাবিলিটি অফ A বাই M2 এগুলা দেওয়া আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। আমাদের তাহলে কি ফাইন্ড আউট করতে হবে, দেখো প্রথমে বলে দিছে ব্যাড, তাহলে অবলিক দিয়ে ডান পাশে A দিয়ে দিলাম। তারপর বলছে কি সিলেক্ট করতে, কি বের করতে বলছে, সেটা M2 মেশিন উৎপাদিত হওয়ার সময়, তাহলে বাম পাশে M2, প্রবাবিলিটি অফ M2 বাই A বের করতে বলছে। তাহলে আমাদের তাহলে ভেরি করছে কি M1, M2, M3, তাহলে প্রবাবিলিটি অফ MI, আর এটা হচ্ছে ফিক্সড, তাহলে আমাকে M2 বাই A বের করতে বলছে। আসো আমরা বের করার চেষ্টা করি প্রবাবিলিটি অফ M2 বাই A। তাহলে আমাদের এখানে ছিল MI না, তাহলে এখানে এই যে প্রবাবিলিটি অফ MI, প্রবাবিলিটি অফ A বাই MI ছিল, তাহলে 2 লিখলাম। সামেশন I গোস ফ্রম 1 to, এই যে এখানে তিনটা মেশিন, প্রবাবিলিটি অফ MI, প্রবাবিলিটি অফ A বাই MI। আসলে এখানে সামেশন না লিখলেও চলতো, সমস্যা নাই, উপরে একটা ফিক্স থাকে তো সেজন্য দেখিয়ে দিলাম। ডাইরেক্ট এই লাইন, আগের অঙ্কে আমরা ডাইরেক্ট এই লাইন দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে দিলে কোনো সমস্যা আসে না। এখন আমরা কি করব, উপরে আমরা এটা লিখলাম প্রবাবিলিটি অফ M2, প্রবাবিলিটি অফ A বাই M2, আর নিচে কি প্রবাবিলিটি অফ M1, প্রবাবিলিটি অফ A বাই M1 প্লাস তিনটা মেশিন না, লিখলাম প্রবাবিলিটি অফ M2, প্রবাবিলিটি অফ A বাই M2 যেগুলো দেয়া আছে আমরা লিখলাম। এখন প্রত্যেকটার মান আমাদের দেয়া আছে। প্রবাবিলিটি অফ M2 হচ্ছে এটা, A বাই M2, প্রবাবিলিটি অফ A বাই M2 এই যে দেখো বের করছো, প্রবাবিলিটি অফ A বাই M2 এটা না, প্রবাবিলিটি অফ A বাই M2 এটা হচ্ছে প্রবাবিলিটি A বাই M1, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ A বাই M2। প্রত্যেকটা আইটেম আমাদের কাজে লাগছে, 6টা আইটেম বের করছি না, দেখো প্রবাবিলিটি অফ M2 A বাই M2, প্রবাবিলিটি অফ M1 A বাই প্রবাবিলিটি অফ A বাই M1, এই যে এটা হবে এটার সমান হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ M3, প্রবাবিলিটি অফ A বাই M3। পরবর্তীতে আমাদের আর কিছু করার নাই, পরবর্তীতে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। তোমাদের যদি মনে হয় তোমরা ফ্র্যাকশনে রাখতে পারো, এটাকে যদি ডেসিমেলে নিয়ে যাও, এখান থেকে আনসারটা তোমরা বের করে ইকুয়াল সাইন দিয়ে দিবে, তাহলে দেখবে একটা প্রবাবিলিটি 60/150 তো হয়তো এটা আনসার আসবে 0.298, ওইরকম কোনো একটা কিছু আসবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা তাহলে, আমি তোমাদের সময় দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো কারো কোনো জায়গায় ডিস্টার্ব আছে কিনা। এখন মনে করি বেস থিওরেম বলছিলাম না আগে, যে দুটো এক্সাম্পল করার পর তোমাদের সহজ মনে হবে, আশা করি অনেক সহজ মনে হবে। একটু দেখো তুমি।
স্যার পরিসংখ্যানের জন্য কোনো বই ফলো করতে হবে কিনা? পরিসংখ্যানের জন্য বই আমি গত ক্লাসে একেবারে লিখে ভালোভাবে তুমি সিআর এর সাথে যোগাযোগ করবে। জি স্যার। এইখানে কোনো প্রবলেম আছে কিনা বলো? জি না স্যার। তাহলে এখানে তো আর কিছু না, তার মানে নিশ্চয়ই তোমরা তাহলে বেস থিওরেমটা দেখছো। বেস থিওরেম শুরুতে আমি বলছিলাম যে एग्जांपल যখন করব তখন সাথে দেখবে বেস থিওরেমটা। এই যে B1 B2 B3 এগুলো হচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে বক্স, পরেরটার ক্ষেত্রে হচ্ছে মেশিন। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই সূত্রটা, তাহলে তোমাদের যদি আসে স্টেট বেস থিওরেম, তারপর একটা প্রবলেম দিয়ে দিল, প্রথমে স্টেটমেন্টটা দিয়ে দেবে আর পরবর্তী প্রবলেমটা সলভ করবে। যদি স্টেটমেন্ট না থাকে তাহলে তার মানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ওকে, আমরা তাহলে বেস থিওরেম সম্পর্কিত প্রশ্ন পড়লাম, এখন আমরা পরবর্তী আইটেমে যাচ্ছি। দেখো, in an experiment of tossing 2 coins and 1 die, what will be the sample space, what is the probability of occur? এখানে তিনটা আইটেম দেওয়া আছে, এটা হচ্ছে আমার দেওয়ার জন্য দেয়া। আমরা এখানে উল্টা পাল্টা করে অনেকগুলো, এখানে মিনিমাম 20টা আইটেম সাজানো যাবে। তো আমি তোমাদের সিস্টেমটা শুধু দেখিয়ে দেব, এখান থেকে উলট পালট করে যে কোনো ধরনের প্রশ্ন দেখে আশা করি তোমরা পারতে পারবে। তাহলে শুরুতে আমরা দেখি কি বলছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ টসিং 2 কয়েন এন্ড 1 ডাই। তার মানে কি বুঝলে তোমরা? এখানে দুটা কয়েন একসাথে টস করা হচ্ছে, একই সাথে একটা ছক্কাও নিক্ষেপ করা হচ্ছে একটা জায়গার মধ্যে। ঠিক আছে, দুটা কয়েন একই সাথে একটা ছক্কাও একই সাথে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে কি স্যাম্পল স্পেসটা কি ধরনের আসতে পারে? এবং স্যাম্পল স্পেস আসার পরে যে ঘটনাটা ঘটবে, যে প্রবাবিলিটি আসার সম্ভাবনা কি, প্রথমে বলছে টু হেড এন্ড ইভেন নাম্বার, যে দুটো হেড এবং জোড় সংখ্যা এইরকম আসার সম্ভাবনা কতটুকু। পরে বলছে টু হেড অর ইভেন নাম্বার, সেটা আসার সম্ভাবনা কতটুকু। ওয়ান টেইল এন্ড অড নাম্বার, সেটা আসার সম্ভাবনা কতটুকু। তার মানে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো, তার মানে তোমরা দেখতে পাচ্ছ এন্ড আস শব্দ ইউজ হচ্ছে, অর শব্দ ইউজ হচ্ছে, দুটোর হলে কি পার্থক্য হয়ে যাচ্ছে। প্রথমে আসো আমরা সিরিয়ালে শুরু করি, খুব সহজ এবং মজার অঙ্ক। এই অঙ্কগুলো করতে তোমরা খুব ইন্টারেস্ট ফিল করবে। প্রথমে হচ্ছে ইন টসিং অফ 2 কয়েন্স এন্ড 1 ডাই দ্য স্যাম্পল স্পেস আর। স্যাম্পল স্পেস কিভাবে হবে? এখন তোমরা যদি এটা সরাসরি বুঝে ফেলো ওকে বুঝতে পারবে, অথবা কেউ যদি মনে করে না দরকার নাই, আমরা কি করব, এইরকম একটা টান দেব, এরকম একটা টান দেব। আমাদের এখানে ছক্কা আছে না, ছক্কা কি কি ফেস আছে, এখানে 1 2 3 4 5 6 ছক্কা, তো এখানে এরকম দিলাম। আর এখানে কি করব, দুটো কয়েন টস করলে কি কি আসতে পারে, প্রথমে এইচএস দিলাম, তারপর এইচটি, তারপর টিএইচ, তারপর টিটি। এখন করেসপন্ডিং এইচএস এর সাথে এখান থেকে 1 আসবে, এইচএস এর সাথে 2 আসলো, এইচএস এর সাথে 3, এভাবে HH4 HH5 এইভাবে আসবে। পরেরটা কি, এখানে এইচটি, এখানে এইচটি ছিল না, এইচটির সাথে এখানে 1। আর কেউ যদি ডাইরেক্টলি ভাবে বুঝে ফেলে কোনো সমস্যা নেই, বোঝাটা একেবারেই সহজ জিনিস। এইচটির সাথে 1 2 3 4 এভাবে 6 পর্যন্ত, তারপর কি টিএইচ এর সাথে 1 2 3 4 5 6 এভাবে, টিটির সাথে এভাবে আসবে। তো তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস অর্থাৎ এনএস স্যাম্পল স্পেস এখানে কয়টা আসলো টোটাল? আমরা যদি দুটা কয়েন আর একটা ডাই টস করি তাহলে আমাদের টোটাল ইভেন্ট আসবে 3, HH1 HH2 এইভাবে, অর্থাৎ তিনটা না, এই যে HH1 দুটো হেড একটা 1 সংখ্যা আসতে পারে, দুটো হেডের সাথে একটা 2 আসতে পারে, একটা হেড একটা টেইল আসলো 1, অথবা একটা টেইল একটা হেড আসলো 1, অথবা এইভাবে দুটোই টেল 1 দুটোই টেল 2 এইভাবে। এখন এই স্যাম্পল স্পেসটা সবাই বুঝতে পারছে কিনা, এটা হচ্ছে মূল জিনিস, পরবর্তীতে আর এমন ঝামেলা হবে। আমাকে একটু রেসপন্স করতে হবে এই ক্ষেত্রে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারো যদি ডিস্টার্ব থাকে তাহলে আমাকে এটা আবার বোঝাতে হবে, আর না থাকলে আমি খুব দ্রুত সামনের দিকে চলে যাব। আচ্ছা, তাহলে মনে করে তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সহজ জিনিস, কারণ দুটা কয়েন টস করলে কি কি স্যাম্পল স্পেস আসবে, 4টা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের নাম্বার অফ ইভেন্টস, 2 টু দি পাওয়ার নাম্বার অফ ইভেন্টস। এখন মনে করো একটা কয়েন দুবার টস করা আর দুটা কয়েন একবার টস করা একই জিনিস। একটা কয়েনকে 3বার টস করলে তাহলে স্যাম্পল স্পেস কয়টা আসবে, 2 টু দি পাওয়ার 3। 4বার টস করলে 2 টু দি পাওয়ার 4। 2 হচ্ছে বেস, আর ইভেন্টের সংখ্যা যেটা সেটা হচ্ছে পাওয়ার হিসাবে আসবে। আচ্ছা, তাহলে স্যাম্পল স্পেসটা বুঝে ফেললে তোমরা। এখন দেখো প্রথমে কি বলছে, টু হেড এন্ড ইভেন নাম্বার। ঠিক আছে, টু হেড এন্ড ইভেন নাম্বার। এন্ড যখন কোনো কিছুতে থাকে, তোমরা তখন জানো যে আমরা ইন্টারসেকশন করি, সেট থিওরি সবাই পড়ে আসছে ছোট ক্লাসে। অর্থাৎ এন্ড থাকলে জিনিসটা সত্য বুঝায়, একটু কড়া ভাবে বুঝে ফেলে যে আমার ঘটতেই হবে, দুটো হেড থাকবে এবং
তার সাথে জোড় সংখ্যা থাকবে। এখন দেখো তো এখানে দুটো হেডও আছে, জোড় সংখ্যা আছে কোন জায়গায়? এই যে এখানে দেখো দুটো হেড আছে, বাট এটা জোড় না। এখানে এটা হচ্ছে এটা, এটা, এটা। তাহলে সুন্দর করে সাজিয়ে রাখো। লেট এ বি দ্য ইভেন্ট অফ গেটিং টু হেড এন্ড ইভেন নাম্বার। তার মানে কি? ফেভারেবল আউটকামস অফ ইভেন্ট এ। তাহলে ইভেন্ট এর ক্ষেত্রে ফেভারেবল আউটকামস কি কি আছে দেখো, HH2, HH4, HH6। একটু আগে যেটা বললাম, তাহলে প্রবাবিলিটি অফ এ, আমরা তো এর নাম দিছি তার, তাহলে প্রবাবিলিটি এফ হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ কটা? একটা, দুটা, তিনটা না? 3 ডিভাইডেড বাই নাম্বার অফ এস মানে হচ্ছে 24 ইকুয়াল টু 1/8। তার মানে টু হেড এন্ড ইভেন নাম্বার যদি বলে এইরকম। একইভাবে আমাকে যদি বলতো টু হেড এন্ড অড নাম্বার, তাহলে একই যে মানে দুটো হেডও থাকতে হবে, একই সাথে অড নাম্বার থাকতে হবে, ঠিক আছে? এইরকম। অথবা জাস্ট বললো টু হেড, তাহলে টু হেড বললে তখন কিন্তু খেয়াল রাখবে এইরকম। তার মানে আমাকে প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে কি বলছে এখানে, সিস্টেমটা বুঝে নেব। আমি আগেই বলছি উলট পালট করে এখান থেকে কমপক্ষে আমি 20টা প্রশ্ন করতে পারবো। পরে দেখো টু হেড অর ইভেন নাম্বার, তাহলে অর বললে কি সমস্যা হয়ে যাচ্ছে? টু হেড যদি বলে তাহলে এখানে যা আছে সব চলে আসবে। অর মানে কি? অথবা। যদি ইভেন নাম্বার হয় যে কোনো ইভেন নাম্বার হলেই চলে যাবে। অর মানে বোঝাচ্ছে এটা হলে একদিকের, এটা হলে চলবে, অথবা এটা বাদ দাও, শুধু এটা হলে চলছে। তাহলে এটা হলে চলছে, মানে এখানে ইভেন নাম্বার আর কি কি আছে? এখানে আছে ইভেন একটা, এখানে আছে একটা, কিন্তু টু হেড এর মধ্যে যেহেতু এখানে চলে আসে, এগুলো না নিলেও চলে। পরের লাইনে চলে আসে, ইভেন নাম্বার কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে, এরকম। তাহলে টোটাল কয়টা আসলো? এখান থেকে 6টা, এখান থেকে প্রত্যেকটা থেকে 3টা 3টা করে আসবে। 9 আর 6 কত? 15টা। দেখো তো আসছে কিনা। লেট বি বি দ্য ইভেন্ট অফ গেটিং টু হেড অর ইভেন নাম্বার। আমরা একটু বড় করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে সব সময় পরীক্ষা আসে। ফেভারেবল আউটকামস অফ দ্য ইভেন্ট বি, তাহলে কি আসলো? প্রথমে 6টাই চলে আসলো, কি জন্য? টু হেড বলছে না, সেজন্য। এখানে প্রত্যেকটাতে টু হেড আছে, তদুপরি এগুলোর মধ্যে ইভেন নাম্বার, এগুলো তো হচ্ছে ইন্টারসেকশন, আমার দরকার নেই। তাহলে এখানে এটা আমরা সিলেক্ট করলাম কিনা? টু হেড থাকার কারণে, অড নাম্বার থাকার কারণে আমরা এগুলা চলে আসছে এই নাম্বারগুলো। পরবর্তীতে কি? যতগুলো জায়গাতে ইভেন নাম্বার আছে সেগুলো সিলেক্ট করে ফেললাম। এই যে 1 2 3 1 2 3, এই যে 3টা 2 4 6 2 4 6, এটার কারণে। তাহলে টোটাল কি আসলো? The number of favorable outcomes of event B is number of B is equal to 15। 15টা, এই যে এখানে 6 আর এখানে থেকে 3 3 9 9 6 15। তাহলে probability of B হচ্ছে নাম্বার অফ 15 উপরে NB ডিভাইডেড বাই NS। তাহলে এটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 24 সমান 5/8। তাহলে অর হলে কি হলো আমরা বুঝে গেলাম, এন্ড হলে কি হলো আমরা তাও বুঝে নিলাম, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বে। তোমাদের এখানে আমি যা পড়ালাম সেটাই আসবে তার কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আমি বলছি যে খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে। পরেরটা দেখো, ওয়ান টেল এন্ড অড নাম্বার। এখানে যদি অরও দেয় তাহলে কি হতো সেটা আমি দেখবো। ওয়ান টেল এন্ড অড নাম্বার, একটা টেল থাকবে এবং তার সাথে অড নাম্বার থাকবে। তাহলে কি কি থাকতে পারে? একটা টেল কোন জায়গায় আছে? এই যে এখানে একটা টেল এবং তার সাথে অড নাম্বার থাকতে হবে। এইটা তাহলে সিলেক্ট করলাম, এটা করলাম, এটা করলাম, এটাও করলাম, এটাও করলাম, এটা করলাম। এখন দেখো লাস্টেরটা আসবে কিনা না একটু দেখে নাও। এটা HT1, HT2, এটা HT3, ঠিক আছে? এখন দেখো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে লাস্টেরটা সিলেকশনে আসবে কিনা, লাস্টেরটার মধ্যে কি ওয়ান টেল আছে কিনা দেখো। একটা বাদ দাও, তাহলে তো একটা ওয়ান টেল আছে, তার মানে হচ্ছে লাস্টেরটাও কিন্তু ওয়ান টেল এন্ড অড নাম্বার বলছে। তার মানে ওয়ান টেল যদি হয় তাহলে অড নাম্বার গুলো সিলেক্ট করে ফেলো। তাহলে এটা কেন নিলাম? টু টেল আছে, টু টেলের মধ্যে ওয়ান টেল তো থাকবেই, এক্সট্রা আছে, সেটা তো সমস্যা নাই। তার মানে টোটাল আউটকামস, তাহলে আমার কি আসলো? ওয়ান টেল এন্ড অড নাম্বার। তাহলে 1 2 3 আসলো, এখান থেকে আরেকটা আসলো 3 3 6, আর এখান থেকে আরেকটা আসলো, তাহলে এখান থেকে 9/24। আচ্ছা এখন দেখো যদি অর বলতো তাহলে কি হতো? ওয়ান টেল অর অড নাম্বার। তাহলে ওয়ান টেল যত জায়গা আছে সব জায়গা এখানে সব কয়টা আসতো, এখানে সব কয়টা আসতো, আর এখান থেকে কি এই 3টা সিলেক্ট হতো। তখন কি আসতো? 6 2 12, 1 13 14 15। আচ্ছা আরেকটা আছে ওয়ান টেল অর, অর বলছে না অড নাম্বার, তাহলে এখান থেকে আরো 3টা আসতো, 1 2 3, কারণ কি এখানে 3টা অড নাম্বার আছে। তাহলে 15 আর 3 কত? তাহলে এখানে আসতো আমাদের 6 2 12, আর এখান থেকে 13 14 15টা আসতো, আর এখান থেকে আরো 16 17 18টা আসতো। তাহলে 18/24 আসতো, আর একটু আমাদের প্রবাবিলিটি বেড়ে যেত। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা আমরা
ফিগার পড়ালাম, এখন শুরু থেকে তোমরা একটু দেখো মনোযোগ। স্যার আমার ওরের জিনিসটা আবার বুঝিয়ে দেন তো একটু স্যার। পরের জিনিসটা প্রথমে দেখো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, টু হেড এন্ড ইভেন নাম্বার, এন্ড যখন বলবে অর্থাৎ একটার সাথে আরেকটা থাকতে হবে, আর ওর যখন বলবে তার মানে কি যে কোনো এক সাইডের একটা থাকলেই হলো, এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। তাহলে টু হেড এন্ড ইভেন নাম্বার যখন বললো তখন টু হেড যে জায়গাতে আছে সেটা সিলেক্ট তো করবে, এন্ড যখন বলছে তার সাথে সাথে ইভেন নাম্বার যেখানে আছে, এই যে তখন তিনটা আসছে। কেমন? তার মানে কি এইটা সিলেক্ট করতে পারবে না, কারণ কি টু হেড আছে কিন্তু তার সাথে এন্ড ইভেন নাম্বার অর্থাৎ নাই, এটা অড নাম্বার, তার মানে তিনটা সিলেক্ট করো। কিন্তু যখন আমাকে বললো টু হেড অর ইভেন নাম্বার, দেখো পরেরটাতে দেখো টু হেড অর ইভেন নাম্বার, তাহলে কি টু হেড হলেও চলবে অথবা ইভেন নাম্বার হল, তাহলে টু হেড এইগুলাতে আছে। পরের গুলাতে কি টু হেড নাই কিন্তু ইভেন নাম্বার আছে কিনা, এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, ঠিক আছে। তার মানে এই যে সেট থিওরি তো তোমরা পড়ছো না, এই লজিকটা কাজে লাগাবে, টু হেড অর ইভেন নাম্বার, ঠিক আছে। তো এন্ড অর এর যদি এইখানে বুঝো তাহলে পরবর্তীটাও সমস্যা হবে না। প্রথম দুটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। তার মানে কি এন্ড বললে আমার প্রবাবিলিটি কমে যায়, আর অর বললে প্রবাবিলিটি বেড়ে যায়, কারণ যে কোনো একটা স্যাটিসফাই হলেই হলো, আর এন্ড হলে দুটোই স্যাটিসফাই হতে হয়। বুঝতে পারছো কিনা? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এই পেজ তো যাবে, স্যার তোমরা আবার নতুন সুন্দর করে পেজগুলো মানে নোট আকারে করবে, এবং একই সাথে যার সমস্যা হয় ভিডিওটাও দেখে নেবে। আমার আরেকটা আইটেম আছে, এইটা হলে চলে যায়। খুব সুন্দর একটা এক্সাম্পল, এই এক্সাম্পল দেখো তো তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা। ইন এন এক্সাম from a group of 200 students, 20 have failed in statistics and 40 have failed in math and 10 have failed in both subjects. বহুল প্রচলিত একটা সমস্যা। In an exam from a group of 200 students অথবা in an exam of 200 students, তার মানে হচ্ছে 200 জন পরীক্ষার্থীর মধ্যে, কোন পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 20 have failed in statistics, পরিসংখ্যানে 20 জন ফেল করলো, 40 have failed in mathematics, mathematics এ 40 জন ফেল করলো, and 10 have failed in both subjects, এবং 10 জন উভয় বিষয়ে ফেল করলো। বহুল প্রচলিত প্রবলেম, অনেক প্রবলেম করছো, কিন্তু এখন যেভাবে আমি করাবো সেই প্রবলেমটা তোমরা খুব ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, if a student is chosen randomly, what is the probability that he is passed in statistics but failed in mathematics? তাহলে আমি যদি দৈবক্রমে একজন স্টুডেন্ট আমি নেই, তাহলে এমন কি প্রবাবিলিটি আমি সম্ভাবনা হবে যে সে স্ট্যাটিস্টিক্সে সে কি he will pass in statistics, মানে স্ট্যাটিস্টিক্সে ফেল পাস করবে কিন্তু ম্যাথমেটিক্সে ফেল করবে। এখন এই ফিগারগুলো চেঞ্জ করে দিতে পারো তোমরা, তাহলে কিভাবে তোমরা কাজ করবে তোমরা একটু খেয়াল রাখবে যে আমাদের কি কি আইটেম দেয়া আছে, কেমন? আচ্ছা, তো এখন খেয়াল করবে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, আমাকে তোমরা বলবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 20, খেয়াল রাখবে স্ট্যাটিস্টিক্সে ফেল করছে কতজন? 20 জন, ম্যাথমেটিক্সে ফেল করছে 40 জন। এই আইটেমগুলো আমি যখন বলবো, আচ্ছা না আর সমস্যা নাই, আমি ডান পাশে তাহলে এটা একটা ফিগার এঁকে ফেলি, তাহলে এটা আমার কাছে চলে আসবে। দেখো আমরা যে টেবিলটা আঁকলাম সেই টেবিলটা এখানে নতুন করে আঁকছি, কারণ এখানে তো আঁকা থেকে তোমরা হয়তো বুঝতে একটু ডিস্টার্ব হবে, আমি সরাসরি নতুন করে করব। খুব সহজে আমরা করব। আচ্ছা, এখানে তো লেখা আছে, আমি এখানে লিখছি স্ট্যাটিস্টিক্সে পাস, আমি এটাকে ধরলাম এস, স্ট্যাটিস্টিক্সে ফেল এটাকে ধরলাম মনে করো এস ড্যাশ, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটালকে আমি ধরলাম টি, কেমন? আচ্ছা, এটাকে হচ্ছে ম্যাথমেটিক্সে পাস, খেয়াল করো এরকম একটা কলাম তো আমরা করতেই পারি, সমস্যা নাই। এটা 4x4 একটা স্কয়ার আমরা নিব টেবিল, এটা মনে করো এম ড্যাশ মানে ম্যাথমেটিক্সে ফেল, আর এটা হচ্ছে টোটাল, কেমন? আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো যে কোনো একটা যদি আমি ঘর নেই তাহলে করেসপন্ডিং কি হবে, মনে করো আমি এই ঘরটা নিলাম, এই ঘরটা নিলে কি বোঝাবে? ম্যাথমেটিক্সে পাস বোঝাচ্ছে টোটাল, অর্থাৎ টোটাল ম্যাথমেটিক্সের পাস, এখানে তো স্ট্যাটিস্টিক্সে কিছু নাই। আচ্ছা, এই ঘর আমি সিলেক্ট করলাম, কি বুঝালো? ম্যাথমেটিক্সে পাস কিন্তু স্ট্যাটিস্টিক্সে ফেল। এই ঘর নিলাম, কি বুঝালো? টোটাল, কিসের টোটাল? স্ট্যাটিস্টিক্সে পাসের টোটাল। এই ঘর নিলাম, কি বুঝালো? স্ট্যাটিস্টিক্সে ফেইলের টোটাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটা একটা করে ইনপুট বুঝাবো, যা যেগুলো দেয়া আছে। প্রথমেই বোঝাচ্ছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এই যে এই জায়গাতে বোঝাচ্ছে যে সব মিলিয়ে কতজন, এখানে আমি দিলাম 200, ঠিক আছে।
খেয়াল করবে আমি কিভাবে ঘরটা আঁকতেছি, কি কি আছে আমাদের। তারপর দেখো কি বলছে, 28 ফেলিং স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স এর টোটাল কতজন ফেল করছে, এস ড্যাশ মানে স্ট্যাটিস্টিক্স এর ফেল, এটা হচ্ছে টোটাল, এখানে আমি 20 দিয়ে দিলাম। ঠিক আছে, 40 ম্যাথমেটিক্স এ ফেল, তাহলে ম্যাথমেটিক্স এ ফেল এখানে আমি দিয়ে দিলাম 40। দেখো যেগুলো আমার দেয়া আছে সেগুলো। আর কি দেয়া আছে, 10 ফেল বোথ সাবজেক্ট, তাহলে বোথ সাবজেক্টে ফেল করছে, দেখো এস ড্যাশ এম ড্যাশ কোনখানে, এই জায়গাতে 10। তার মানে কি আমি এইভাবে ফিল আপ করছি, বাকিগুলো তো খুব সোজা। এটা হচ্ছে টোটাল, মানে হচ্ছে টোটাল হচ্ছে 20, এখানে 10 দিছি, এখানে কি দিব, আরেকটা 10 দিব ডেফিনেটলি। এখানে দেখো 40 আছে, এখানে আছে 200, তার মানে এটা তো টোটাল না, টোটাল, তার মানে এখানে আসবে 160, এই যে ডেফিনেটলি 160 বসালাম। এখানে দেখো 10 আছে, 160, এটা কি টোটাল না, তাহলে 10 আছে, তার মানে এখানে 150 লিখবো আমি ডেফিনেটলি, 150 দিয়ে দিলাম। এই যে দেখো 150, তার মানে এই যে এখানে 40 আছে, এখানে 10 আছে, তাহলে এখানে আমাকে 30 দিতে হবে, 30 দিতে হবে। তো এখানে টি টোটাল, এখানে 20, 200 আছে, তার মানে এখানে 180 দিতে হবে। এখন যেভাবেই করো 150 আর 30 180 হয়। ঠিক আছে, কিভাবে টেবিলটা ড্র করলাম বুঝে ফেলছো। এখন আমার এখানে কি বলছে, এটা তো অনেকটা চেকার বোর্ডের মতো। একেবারেই সহজ। তার মানে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে স্ট্যাটিস্টিক্সে পাস করবে, ম্যাথমেটিক্সে ফেল। এখান থেকে তাহলে দেখো স্ট্যাটিস্টিক্সে পাস হচ্ছে এই লেভেলে, আর ম্যাথমেটিক্সে ফেল এটা, তার মানে কি এই 30টা কিনা, এই যে 30টাকে আমি রাউন্ড করে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফ্রম দ্য গিভেন ডাটা ফর্ম দ্য ফলোইং টেবিল, আমরা টেবিলটা বানালাম। ফ্রম দ্য টেবিল উই সি দ্যাট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড ইন স্ট্যাটিস্টিক্স বাট ফেল ইন ম্যাথমেটিক্স ইজ 30, এই যে এটা। সো দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ 30/200। কেন দিলাম, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 200। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আমার 1 মিনিট টাইম আছে, ভিডিওটা দেখে নিবে, টেবিলটা কিভাবে ড্র করলাম সেটাও দেখে নিবে, আমার হাতে সময় নাই। তোমরা যাদের সমস্যা, একেবারেই সহজ করে আমি একটা তোমাদের বুঝিয়ে দিলাম, এবং এর চেয়ে সহজ কোনো প্রসেস নাই। কেমন? তো আশা আমার পরবর্তী ক্লাস হচ্ছে বুধবারে, আপাতত আজকের ক্লাস হচ্ছে এতটুকু।